আরেকটা হচ্ছে সার্জিক্যাল টর্নিকেট। ইমার্জেন্সি টর্নিকেট যেটা, সেটা আমরা ইমার্জেন্সি ক্ষেত্রে ইউজ করবো। কখন আমরা ইউজ করবো? যেমন কোনো একটা পেশেন্ট নিয়ে আসলো, লিম্বে কোনো ব্লিডিং হচ্ছে, হ্যাঁ, যেখানে আমরা ইজিলি ব্লিডিং পয়েন্ট পাচ্ছি না, ওকে সার্জারিতে যেতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে ইমার্জেন্সি টর্নিকেট দিয়ে রাখি, যাতে ব্লিডিংটা কম হয়। যেমন তোমার কাছে ইমার্জেন্সি টর্নিকেট টর্নিকেট আমাদের কাছে যদি দেখা যায় যে কোনো পেশেন্ট লিম্বে কোনো ব্লিডিং নিয়ে আসলো, ইমার্জেন্সিতে নিয়ে আসলো, তো সেই ক্ষেত্রে আমরা যখন ওটি করবো, ওটির আগে আমরা যে দেখা যায় যে ব্লিডিং কমানোর জন্য তার যাতে হ্যামোরেজিক ব্লাড লস না হয়, হেমোডাইনামিক্যালি যে পেশেন্ট স্টেবল থাকে, তার জন্য আমরা টর্নিকেট দিই। টর্নিকেট দিয়ে হচ্ছে মধ্যে খাইয়ে যাতে ব্লিডিংটা কম থাকে এবং আমরা সার্জারি করতে পারি। সেই ক্ষেত্রে যে আমরা টর্নিকেট দিব সেটা হচ্ছে ইমার্জেন্সি টর্নিকেট। সার্জিক্যাল টর্নিকেট, সার্জিক্যাল টর্নিকেটটা আমরা অপারেটিভ প্রসিডিউরের সময় দিই। অপারেটিভ প্রসিডিউরের সময় যখন আমরা ইউজ করবো তখন টর্নিকেট প্রত্যেকটা সার্জিক্যাল টর্নিকেট। So surgical tourniquet prevent blood flow to a limb and enable surgeons to work in a bloodless operative field and are frequently used in orthopedic surgery. Emergency tourniquet are used in emergency bleeding control to prevent blood loss from the limb trauma. এটা হচ্ছে emergency tourniquet. Then আমরা bloodless field বলতে কি বুঝি? যে অপারেশন আমরা একটা এক্সট্রিমিটিতে করব, যাতে যখন আমরা ধরো যেটা হচ্ছে যে টেন্ডন আইডেন্টিফাই করা বা নার্ভ আইডেন্টিফাই করা, নার্ভ রিপেয়ার করা বা টেন্ডন রিপেয়ার করা, ওই সময় যদি ব্লিডিং হয় তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো না, এবং আমরা যেটা হচ্ছে যে আমাদের ভিজুয়ালাইজেশনও ভালো হবে না, আর ঠিক মতো রিপেয়ার করতে পারবো না। যার জন্য আমরা চাই সবসময় একটা ব্লাডলেস ফিল্ড যেতে হয়। এবং টর্নিকেটটা আসলে হচ্ছে কি, মানে তোমাকে খুব প্রিকশন নিয়ে ইউজ করতে হবে, নাইলে এটা আবার অনেক ক্ষেত্রে ডেঞ্জারাস ইনস্ট্রুমেন্ট হিসাবেও কাজ করে। আমরা যে টর্নিকেট গুলো ইউজ করি, টর্নিকেট দুই ধরনের আছে, নিউমেটিক টর্নিকেট এন্ড হচ্ছে নিউমেটিক টর্নিকেটটা হচ্ছে আইডিয়াল ইউজ করা, আর এটা হচ্ছে স্মার্ট টর্নিকেট, যেটা আমরা ম্যানুয়ালি ইউজ করি। এবং আমাদের বাংলাদেশে মূলত হচ্ছে এই স্মার্ট টর্নিকেটটা আমরা বেশি ইউজ করি, যেহেতু আমাদের নিউমেটিক টর্নিকেটটা অ্যাভেলেবল। The pneumatic tourniquet operation of the extremities are made easier by the use of tourniquet, and the tourniquet is potentially dangerous instrument that must be used with proper knowledge and care. In some procedure, tourniquet is a luxury, whereas in others, such as delicate operation of the hand, it is necessary. A pneumatic tourniquet is safer than an smart tourniquet. শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। শোনা যায়? আচ্ছা, আমরা টর্নিকেট কি কি কাজে ইউজ করি? টর্নিকেট আমরা ইউজ করব হচ্ছে টর্নিকেট আমরা ইউজ করি মূলত হচ্ছে যে রিডাকশন অফ সার্টেন ফ্র্যাকচার, ফরেন বডি রিমুভালের ক্ষেত্রে আমরা ইউজ করি, রিপ্লেসমেন্ট এন্ড ডিভিশন অফ দি জয়েন্ট অফ দি নি, রিস্ট, ডিজিজ এন্ড হ্যান্ডস এন্ড এলবো, এন্ড রিপেয়ার অফ ট্রমাটিক নার্ভ ড্যামেজ। সো রিডাকশন অফ সার্টেন ফ্র্যাকচার, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে রিডাকশন অফ সার্টেন ফ্র্যাকচার টর্নিকেট কিভাবে রিডাকশন করবে। যেমন বাচ্চাদের যখন পেডিয়াট্রিক্স রেডিয়াল নেক ফ্র্যাকচার, নেক ফ্র্যাকচারে আমরা নেক ফ্র্যাকচার রিডাকশনের সময় অনেক ক্ষেত্রে টর্নিকেট ইউজ করি। যদি আমরা টর্নিকেট ইউজ করি তাহলে হচ্ছে টর্নিকেট যদি আমরা ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে নেক ফ্র্যাকচার রিডাকশন হয়ে গেছে। এক্সটেন্ডেড অবস্থায় যখন আমরা টর্নিকেট দিই, রেডিয়াল নেক ফ্র্যাকচার যেটা পেডিয়াট্রিক্স রেডিয়াল নেক ফ্র্যাকচার অ্যাডাল্ট না, সেই ক্ষেত্রে টর্নিকেটটা রিডাকশন টুল হিসাবে ইউজ করা হয়। সার্টেন ফ্র্যাকচার বলতে এখানে মূলত হচ্ছে রেডিয়াল নেক ফ্র্যাকচার। ফরেন বডি রিমুভালের ক্ষেত্রে ওই যে আমরা যেটা বললাম যে ব্লাডলেস ফিল্ড যদি না হয় তাহলে আমরা কিন্তু ফরেন বডি রিমুভ করার জন্য যেটা যে প্রপার ভিজুয়ালাইজেশন হবে না,
আমরা রিপ্লেসমেন্ট সার্জারি যেগুলো করি, বিশেষ করে টোটাল নি রিপ্লেসমেন্ট, টোটাল এলবো রিপ্লেসমেন্ট, রিস্ট বা ডিজিটে যদি কোনো অপারেশন করি, হ্যান্ডে কোনো অপারেশন করি বা এলবোতে কোনো অপারেশন করি, এই ক্ষেত্রে আমরা টর্নিকেট ইউজ করি। এবং ট্রমাটিক নার্ভ ড্যামেজ, এই নার্ভ ড্যামেজেও আমি ওই যে ডেডিকেটেড, এটা ডেডিকেট সার্জারি, এই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের দেখতে হবে ভিজুয়ালাইজেশনটা দরকার। প্রপার ভিজুয়ালাইজেশনের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ব্লাড বেস ফিল। এরপরে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে বোন গ্রাফট। বোন গ্রাফট যখন নেই তখন আমরা টর্নিকেট ইউজ করি। যেমন কোনো সময় আমরা দেখেছি যে আমরা যে ফিবুলা ইউজ করি বোন গ্রাফটের ইয়ে হিসাবে, টুল হিসাবে। সেই ক্ষেত্রে আমাদের এর ভিতরে ঢুকাইছে তো এটি এখানে ফুল আছে। ভাই, এটা কি এর ভিতর দিয়ে নাকি এর উপর দিয়ে? আচ্ছা, বাকিরা মিউট করে একটু, তারপর একবারে হ্যাঁ, খুলবে। হ্যাঁ, একেবারে দ্যাট ইজ দ্য বোন গ্রাফট। বোন গ্রাফটের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, যদি ফিবুলাকে আমরা নেই, হ্যাঁ, এজ এ গ্রাফট টুল হিসাবে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করি। তবে ইলিয়াক টেস্ট থেকে যদি কোনো বোন গ্রাফট নেওয়া হয় তাহলে সেইগুলোর দরকার নেই। বোন গ্রাফটকে যদি আবার আমরা দেখা যায় ফিমার বা টিবিয়াতে যখন বোন গ্রাফট দিই, তখন আবার ওইগুলোতে আমাদের টর্নিকেট ইউজ করতে হয়। আর কার্পাল টানেল সিনড্রোম রিলিজ করার সময় আমরা ইউজ করে থাকি ট্রমাটিক অ্যাম্পুটেশন এবং কারেকশন অফ ডিফর্মিটি। নাও দ্য টর্নিকেট কাফ। টর্নিকেট কাফ আমরা যে টর্নিকেট ইউজ করে থাকি, যেটা হচ্ছে কাফ, মানে যেটা টর্নিকেট কাফ, only a pneumatic cuff should be used and it should be at least as wide as the diameter of the limb. লিম্বের ডায়ামিটারের যে সমান ততটুকু হতে হবে, এবং এটা নিউমেটিক হওয়াটাই ভালো। নিউমেটিক যদি টর্নিকেট হয় আমরা প্রেসারটা মনিটর করতে পারি এবং প্রেসারটা যতটুকু দরকার ততটুকু করতে পারি। ফার্স্ট টর্নিকেট যেটা করি আমরা, সেই ক্ষেত্রে আসলে আমাদের প্রেসার মনিটরিং করার সুযোগ থাকে না, এবং প্রেসারটা আসলে কতটুকু অ্যাপ্লাই করলাম এটারও জানার অপশন থাকে। ওয়াইড কাফ রিডিউস দ্য প্রেসার নিডেড ফর ভাস্কুলার অক্লুশন। যদি কাফটা দেখা যায় যে ওয়াইড না হয়, ন্যারোয়ার হয়, তাহলে এখানে প্রেসারটা মানে ইউনিভার্সালি ডিস্ট্রিবিউট হয় না, যার কারণে দেখা যাবে যে প্রেসারটা ভেসেল যে অক্লুড হওয়ার দরকার ছিল সেটা হয় না। সুতরাং ওয়াইড কাপ যদি আমরা ইউজ না করি তাহলে টর্নিকেট ফেইলিওর হওয়ার সম্ভাবনা থেকে যাবে। And it should be applied very carefully to the proximal part of the limb at the greater circumference. Usually আমরা এটা দিব হচ্ছে যেখানে সবচেয়ে ওয়াইডার এরিয়া এবং গ্রেটার সার্কামফারেন্স, ওই জায়গায় আমরা দেওয়ার চেষ্টা করি। আমরা যেটা করি, a tied rubber bandage is a potentially dangerous substitute and should not be used. বাট আমরা দেখা যাচ্ছে যে নিউমেটিক টর্নিকেটটা এত অ্যাভেলেবল না হওয়ার কারণে আমরা এটা রাবার টর্নিকেট করি বা অ্যাসমার্শাল টর্নিকেট আমরা অনেক সময় ব্যান্ডেজ ইউজ করে থাকি। এখন আমরা যখন টর্নিকেট দিব তখন যেটা করতে হয় যে তার যে লিম্ব আছে বা যে জায়গায় আমরা টর্নিকেট দেব সেখানে আমরা কটন দিয়ে বা উল ব্যান্ডেজ দিয়ে টর্নিকেটের দেওয়ার আগে ওই জায়গাটাকে র্যাপ করি, যাতে প্রেসারটা স্কিনের উপর এবং এর উপরে কম পড়ে। A layer of wool bandage beneath the pneumatic tourniquet will distribute the pressure and prevent wrinkling of the underlying skin. লম্বা টাইম আমরা 2 ঘন্টা, 2.5 ঘন্টা বা 3 ঘন্টা অনেক সময় টর্নিকেট দিয়ে রাখি। যদি এখানে কোনো ইয়ে না থাকে, কটন না থাকে, তাহলে স্কিন রিঙ্কেল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। During skin preparation, it is essential that the sterilization fluid does not leak beneath the top of this and cause a chemical burn. আমরা খুব খেয়াল রাখতে হবে যে আমরা যখন স্কিন প্রিপারেশন করব, স্কিন প্রিপারেশনের সময় যাতে প্রতিসেপ সলিউশন যেটা এটা যেন লিক করে কাপের মধ্যে এখানে চলে না আসে, তাহলে হবে কেমিক্যাল বার্ন হতে পারে এক, আরেকটা হচ্ছে যে এটা ডায়াথমি বার্ন করে ফেলতে পারে। Isolating the tourniquet with a plastic wrap prevent this complication. আমরা যদি টর্নিকেট যেটা দিব ওইটাকে যদি প্লাস্টিক wrap আলাদা পাওয়া যায়, ওইটা দিয়ে আমরা যদি রাখি তাহলে এটা প্রিভেন্ট করবে তার যে কমপ্লিকেশনটা আছে ওইটা। Then
আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা যখন টর্নিকেট দিই এক্সটেনশন একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে মানে এইটা মূলত হচ্ছে ভাইটাল, এটা যথেষ্ট ভাইটাল আমাদের ইয়ের ক্ষেত্রে টর্নিকেট দেওয়ার ক্ষেত্রে। মানে হচ্ছে আমরা এক্সটেনশন ছাড়াও টর্নিকেট দিতে পারি, এক্সটেনশন সহ দিতে পারি। তবে ইউজুয়ালি যদি পেশেন্টের কোনো ধরনের টিউমার না থাকে, কোনো ইনফেকশন না থাকে, ব্লাডলেস ফিল্ডের জন্য আমরা যেটা এক্সটেনশনটা করে থাকি। এক্সটেনশন যদি আমরা করি তাহলে যেটা সুবিধাটা হচ্ছে যে নর্মাল যদি উইদাউট এক্সটেনশন আমরা ব্লাড ইয়ে করি, টর্নিকেট দিই, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে একটু ব্লিডিং বেশি হয়, কারণ হচ্ছে এক্সটেনশন করলে যে ডিস্টাল পোর্শনে, টর্নিকেটের ডিস্টাল পোর্শনে ব্লাড যেটা আছে এক্সটেনশন, ওই ব্লাডটা প্রক্সিমাল পোর্শনে পাঠাইতে পারে, যার কারণে 20% দেখা গেছে যে 20% লেস ব্লাড লস হয় যদি আমরা এক্সটেনশন করি। হোয়াট ইজ এক্সটেনশন? The exsanguination, that is the elevation of the lower limb at 60 degree for 30 seconds. এটা 30 সেকেন্ডও বলে, আবার অনেক সময় যেটা বলে যে 2 minutes। এটা ব্লাড ভলিউমকে রিডিউস করে এবং 45% ব্লাড ভলিউমকে রিডিউস করে যদি আমরা হাতটাকে এলিভেট করে রাখি 2 মিনিটের মতো, কোনো কোনো বই লেগেছে 30 সেকেন্ড, 2 মিনিটের মতো যদি আমরা এলিভেট করে রাখি তাহলে এটা 45% ব্লাড ভলিউম যেটা আছে সেটাকে 45% রিডাকশন করে। এবং এর চেয়ে বেশি টাইম আমরা ধরো 5 মিনিট 6 মিনিট ওইটা রাখলে এক্সট্রা কোনো বেনিফিট দিবে না। That is, increased elevation time does not alter the percentage significantly. The same pattern is observed if we more time elevated body. When the surgery is being undertaken for tumor or infection, and forceful examination might squeeze pathological tissue into proximal part of the limb. আমরা যদি যেটা আগেই বলছি, যেটা যদি টিউমার থাকে, ইনফেকশন থাকে, তাহলে আমরা এক্সামিনেশন করব। এক্সামিনেশন করলে কি হবে, যেটা হচ্ছে যে প্যাথোলজিক্যাল টিস্যু যেটা আছে অথবা ইনফেকশন যেটা আছে সেটা প্রক্সিমাল পার্ট অফ দ্য টিস্যু তার যাওয়ার সম্ভাবনা থাকে। If a clear field required, then examination can be achieved by pressure using an Schmerz or gauze bandage wrapped from distal to proximal or a rubber tubular examinator. This method reduces blood volume by an addition of 20%. তাহলে এই যে যদি আমরা এক্সামিনেশন করি, তাহলে এক্সামিনেশন করলে যেটা হবে ব্লাড গুলা প্রক্সিমাল পার্টে ড্র হবে এবং প্রক্সিমাল পার্টে ড্র হওয়ার কারণে ডিস্টাল পোরশন থেকে 20% এডিশনাল 20% ব্লাড লসটা কম হবে। এবং এই এশমার্স যেটা আমরা করি সেটা করি হচ্ছে মূলত হচ্ছে ক্র্যাপ ব্যান্ডেজ দিয়ে করতে পারি, অথবা যেটা হচ্ছে যে রাবার টর্নিকেট ইউজ করতে পারি, রাবার টিউবুলার এক্সামিনেটর পাওয়া যায় সেটা ইউজ করতে পারি। Then the tourniquet pressure. A pneumatic tourniquet pressure. Tourniquet প্রেসারটা হচ্ছে যে আমরা আসলে কতটুকু প্রেসার দিই, মানে যেটা কাফে আছে কাফের মধ্যে কতটুকু প্রেসার দিলে পরে বা লিম্বে, আপার লিম্বে কতটুকু দিব, লোয়ার লিম্বে কতটুকু দিব, এই জিনিসটার উপরে টর্নিকেট প্রেসারটা নির্ভর করবে। যদি দেখা যায় যে আপনার আপার লিম্বে কোনো সার্জারি করবে, আপার লিম্বে সার্জারি করলে সেটা দেখা যাচ্ছে যে তার সিস্টোলিক প্রেসার আছে, সিস্টোলিক প্রেসারের মোর দেন 50 মিলিমিটার অফ মার্কারি থেকে 100 মিলিমিটার অফ মার্কারি সেটা ইলিভেট করবে। যদি দেখা যায় যে অন্য কোনো লিম্ব যেটা লোয়ার লিম্বে যদি আমরা কোনো সার্জারি করি তাহলে সিস্টোলিক প্রেসারের 100 থেকে 150 মিলিমিটার অফ মার্কারি বেশি আমরা ইলিভেট করি। আরেকটা যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে যে ডপলার মেশিন দিয়ে আমরা দেখলাম যে না ভেসেল অক্লুড হয়ে গেছে, এখানে কোনো ধরনের আর্টারিয়াল কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না, ভেনাস কোনো ইয়ে পাওয়া যাচ্ছে না, পালসেশন পাওয়া যাচ্ছে না। তো যখন আমরা দেখলাম যে লেভেলে আসার পরে যতটুকু প্রেসার আসার পরে দেখা গেল যে ভেসেলের আর্টারিয়াল পালসেশন পাওয়া যাচ্ছে না ডুপ্লেক্সে বা ডপলারে, তার চেয়ে 50 to 75 মিলিমিটার অফ মার্কারি আমরা উপরে
টর্নিকেটের যে নিউমেটিক টর্নিকেটের প্রেশারটাকে সেট করি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, যে কোলাটারাল সার্কুলেশন যেগুলো আছে সেগুলো কোলাটারাল সার্কুলেশন গুলো অক্লুড হয়ে যায়। So the pneumatic tourniquet pressure determined by the pressure required to obliterate the peripheral pulse, that the limb occlusion pressure, using a Doppler stethoscope. They then added 50 to 75 millimeter of mercury, allow for collateral circulation and blood pressure to change. Tourniquet pressure of 135 to 250 millimeter of mercury for the upper extreme. এইটা হচ্ছে মানে একটা গ্রস, নরমালি হচ্ছে আমি যেটা বলছি যে সিস্টোলিক প্রেশার যেটা হবে সেইটা থেকে 50 মিলিমিটার অফ মার্কারি বেশি, এবং আপার এক্সট্রিমিটি এবং লোয়ার এক্সট্রিমিটির ক্ষেত্রে 175 to 305 millimeter of mercury for the lower extremity are satisfactory for maintaining the hemostasis. Hemostasis জন্য এই যেটাই আমাদের হবে। So a tourniquet pressure of 150 millimeter of mercury above systolic recommended is for the lower limb. The lower limb এর জন্য যেটা হচ্ছে যার সিস্টোলিক প্রেসার থাকে তার চেয়ে 150 মিলিমিটার অফ মার্কারি যেটা হবে লোয়ার লিম্বের জন্য, এন্ড আপার লিম্বের জন্য রিকমেন্ডেড হচ্ছে 50 to 100 মিলিমিটার অফ মার্কারি। এখন এই জিনিসটাকেই আমাদের, আমি যদি ধরে রাখি যে না আমার 275 অথবা 200 মিলিমিটার অফ মার্কারি এর মধ্যেই আমার কাফটা সেট করলেই হবে না, যদি দেখা যায় যে পেশেন্ট হাইপারটেনসিভ, হ্যাঁ, অবেস অথবা খুব মাসকুলার পেশেন্ট, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে এই প্রেশারটা আরো বাড়তে পারবে। হাইয়ার প্রেশার আর আননেসেসারি এন্ড উইল ইনক্রিজ দ্য রিস্ক অফ ড্যামেজ অফ আন্ডারলাইং মাসল এন্ড নার্ভ। যখন সিস্টোলিক প্রেশার থেকে ধরো 50 বা 100 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত যদি বেশি থাকে সেটা সমস্যা করবে না, কিন্তু এইটাই যদি দেখা যায় যে না, এটা আমরা মনে করলাম যে বেশি প্রেশার দিলে পরে বেশি লাভ, তাহলে সেই ক্ষেত্রে যেটা হচ্ছে আনডিউ মাসল ইনজুরি হবে, নার্ভ ইনজুরি হবে, তারপরে যেটা হচ্ছে রিপারফিউশন এডিমা হয়, সেটা জানো অনেক কষ্ট করে আসে ফোর্থ ইয়ার থার্ড ইয়ার রিপারফিউশন এডিমা হবে, ফ্রি রেডিক্যাল হয়, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে ডিসপ্লেনিক আরো বেশি হয়। আমরা টর্নিকেট প্রেশারটা আইডিয়ালি হচ্ছে যে আমরা মনিটর করি, এবং কখন টর্নিকেট দিলাম টর্নিকেট টাইমটা লিখে রাখা হয় যে আমরা এই টাইমটা টর্নিকেট দিছি এতটা সময়, এবং ধরো অ্যানেস্থেসি যে এটা চার্ট মেনটেন করেন নার্স, হ্যাঁ সিস্টাররা এটা চার্ট মেনটেন করেন, তারা হচ্ছে 15 মিনিট পর তারা এটা দিয়ে দেন 15 মিনিট পয়সা বাদা আমরা কতক্ষণ রাখবো না রাখবো সেটা হচ্ছে এই কাউন্টের উপরে ডিপেন্ড করে। সুতরাং টর্নিকেট টাইমটা ভাইটাল, কারণ টর্নিকেট টাইমটা যদি এক্সেস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আবার কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। তারপর হচ্ছে 10 রুল, ব্রেথেড এন্ড ক্লিনারম্যানস মডিফিকেশন অফ বার্নার্স 10 রুলস। এটা হচ্ছে টর্নিকেটের জন্য আমরা কখন কিভাবে অ্যাপ্লিকেশন করব, কত সময় করব, কতটুকু থাকবে না থাকবে, এটা হচ্ছে 10 রুল। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, আমরা অ্যাপ্লাই অনলি টু এ হেলদি লিভ এন্ড উইথ কুশন এন্ড আনহেলদি লিভ। আমরা হেলদি লিভে ইউজুয়ালি ইয়ে করি, অ্যাপ্লিকেশন করি। কুশনে আমরা মানে খুব কশাসলি আমরা ইউজ করতে পারি, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে যদি আনহেলদি লিভ, আনহেলদি লিভ কোনগুলোতে যদি তার ভাস্কুলার কম্প্রোমাইজ না থাকে, ডায়াবেটিক ফুড ফলো করতে কিন্তু তার ভাস্কুলারিটি কম্প্রোমাইজ না, আমরা টেস্ট করে দেখলাম যে ভেসেলটা ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা টর্নিকেট ইউজ করতে পারবো। এরপরে সাইজটা কতটুকু হবে, সাইজ অফ দ্য টর্নিকেট হচ্ছে যদি এটা আর্মে হয় তাহলে 10 সেন্টিমিটার, এবং যদি লেগে হয় তাহলে 6 যেটা 15 সেন্টিমিটার ওয়াইড। এখন আমরা আগেই বলছি যে যদি এটা ন্যারো হয় তাহলে টর্নিকেট হয়ে যাবে, এটা সবসময় দেখা যায় যে ওয়াইড রাখতে। সাইট অফ অ্যাপ্লিকেশন কোথায়, ইউজুয়ালি আমরা হচ্ছে আপার আর্ম এন্ড আপার থাই আইডিয়ালি আমরা ইউজ করি, আমরা ফিঙ্গারও টর্নিকেট ইউজ করি। তারপর হচ্ছে পেডিং, পেডিং এর ক্ষেত্রে হচ্ছে অ্যাটলিস্ট 2 লেয়ার অফ অর্থোপেডিক টুল। এটা হচ্ছে অর্থোপেডিক টুল বা যেটা আমরা কটনের লেয়ার আমরা 2টা লেয়ার ইউজ করি, কিন্তু এটা যদি আমরা বেশি ওভার পেডিং করে ফেলি, ওভার পেডিং করলেও আবার দেখা যাবে যে
যেহেতু প্রেশারটা ইউনিভার্সালি মানে ডিস্ট্রিবিউট হয় না, ইউনিকলি ডিস্ট্রিবিউট হয় না, তাহলে সেক্ষেত্রে দেখা যায় আবার টর্নিকেট ফিট করে। Then the skin preparation. Skin preparation করবো আমরা occlude to prevent soaking of wound। আমরা একটা ইউজ যে গিয়ার যেটা টর্নিকেট ইউজ করবো সেটা হচ্ছে 50 to 100 কিলোমিটার মার্কারি এবং the systolic for the arm and double systolic for the thigh। হ্যাঁ, এটা হচ্ছে Braithwaite and Clenarman's modification, Barnard standards। ডাবল সিস্টোলিক প্রেসার আমরা হচ্ছে যে থাইয়ের ক্ষেত্রে ইউজ করতে পারি। লেগের ক্ষেত্রে হচ্ছে ইউজুয়ালি 250 to 350 millimeter of mercury, and large cuff are recommended for larger limb instead of increasing pressure। এটা আমরা জাস্ট প্রেসারকে ইউজ বেশি বাড়ানোর চেয়ে আমরা যেটা হচ্ছে লার্জার কাফ ইউজ করবো বা ওয়াইড কাফ ইউজ করবো। সো দ্য টাইম হচ্ছে অ্যাবসলিউট টাইম, মানে এর চেয়ে বেশি আমরা রাখবো না, সেটা হচ্ছে 3 আওয়ার্স। 3 আওয়ার্স যদি আমরা রাখি তাহলে হচ্ছে 3 আওয়ার্স যদি রাখি, তারপরে আমাদের দেখা যাবে যে রিকভারি টাইমটা হচ্ছে যদি দেখা যায় যে ইনজুরি হয় বা ট্রমাটিক যদি ইনজুরি হয়, তাহলে সেক্ষেত্রে এটা রিকভারি টাইম হচ্ছে 5 to 7 days। টেম্পারেচারটা হচ্ছে অ্যাভয়েড হিটিং, আমরা হট লাইট যেটা আমরা অ্যাভয়েড করবো, তার টর্নিকেট এরিয়ায় কুল ইফ পসিবল এন্ড কিপ দিস ময়েস্ট। এন্ড আমরা যে ডকুমেন্টেশনটা শুড বি প্রপার ডকুমেন্টেশনটা। দেন দ্য টাইম আগেই বলা হয়েছে যে অ্যাবসলিউট যেটা হচ্ছে ম্যাক্সিমাম 3 আওয়ার্স। ম্যাক্সিমাম 3 আওয়ার্স হচ্ছে মেনলি আমরা লোয়ার লিম্বের ক্ষেত্রে, এন্ড আপার লিম্ব আমরা যাতে 2 আওয়ার্স এক্সিড না করে সেদিকে খেয়াল রাখি। আপার লিম্বের ক্ষেত্রে 1.5 আওয়ার্স, এটা আমরা নর্মালি এমনিতেই অপারেশন শেষ করে চেষ্টা করি। Then the tourniquet time, an absolute maximum tourniquet time is 3 hours allowed, although it is safer and more advisable to keep this under 2 hours। আমরা 2 ঘন্টার নিচে রাখার চেষ্টা করি। এবং যদি আমরা দেখা যায় যে টান যে টর্নিকেট টাইম বেশি হয়, 3 ঘন্টা হয়ে যায়, transient nerve related symptom may occur with 3 hours tourniquet time but fully recover is usual by the 5th day যদি নিউরোপ্লেক্সিয়া না হয়। পোস্ট টর্নিকেট অন্য সিনড্রোম গুলা থাকে, সেগুলো আমি পরে বলবো। অন্য সিনড্রোম যদি থাকে তাহলে সেগুলো নরমালি 5 to 7 days এর মধ্যে ঠিক হয়ে যায়। 5 to 7 days এর মধ্যে এটা ঠিক হয়ে যায়। টাইম ক্যান সেভ বাই ensuring that the limb is shaped, prepared, wrapped and marked before implanting the cuff। আমরা টর্নিকেট অ্যাপ্লাই করার আগে নরমাল যে প্রসিডিউর গুলো আছে সবগুলা মোটামুটি আমরা শেষ করে ফেলবো, যাতে জাস্ট ওটি প্রিপারেশন নেওয়া হবে, পেন্টিংটা বাকি থাকবে, এর আগে আগেই আমরা টর্নিকেট, যাতে টর্নিকেট টাইমটা কম লাগে। টাইম অফ অ্যাপ্লিকেশন of the tourniquet should be recorded and the surgeon should be informed of the elapsed time at a regular interval, and particularly as the 2 hours period is approached। 2 ঘন্টার কাছাকাছি যখন চলে আসবে তখন বারবার নক করতে হবে। তারপরে আমাদের যেটা হচ্ছে আমরা যে টর্নিকেটটা ইউজ করি, টর্নিকেট স্বাভাবিক যে কোনো কিছু ইউজ করলে তার কিছু কমপ্লিকেশন হতে পারে, তো টর্নিকেট ইউজ করলে টর্নিকেটের কমপ্লিকেশন গুলো টর্নিকেট কমপ্লিকেশন কিছু, যে কোনো কমপ্লিকেশনের কিছু লোকালাইজ কমপ্লিকেশন থাকে, কিছু সাইড এফেক্ট থাকে বা সিস্টেমিক কমপ্লিকেশন থাকে। লোকালাইজ কমপ্লিকেশন গুলোর মধ্যে যেটা হবে সেটা হচ্ছে নার্ভ ইনজুরি, মাসল ইনজুরি, ভাস্কুলার ইনজুরি, স্কিন ইনজুরি, হেমাটোমা এন্ড ব্লিডিং এন্ড টর্নিকেট ফেইলিয়ার। তাহলে লোকালাইজের মধ্যে যদি আমরা এক্সেসিভ প্রেসার দেই, যে টর্নিকেট প্রেসারের টাইপটা যদি প্রথম হয় তাহলে সেটাতে নিউরোপ্লেক্সিয়া হয়, দ্যাট ইজ দ্য নার্ভ ইনজুরি।
মাসল ইনজুরি যেটা হতে পারে, যেটা আগেই বলা হচ্ছে, যেটা যে প্রেশার যদি বেশি হয় তাহলে মাসল ইনজুরি হবে। ভাস্কুলার ইনজুরিও হতে পারে, দেখা গেল যে এত বেশি প্রেশার দেওয়া হয়েছে, লং টাইম প্রেশার দেওয়া হয়েছে, ভাস্কুলার অক্লুড হয়ে গেছে। স্কিন ইনজুরি হতে পারে, হেমাটোমা ব্লিডিং হতে পারে, এবং টর্নিকেট ফেইলিওরটা দরকার আছে। টর্নিকেট ফেইলিওরটা কি এটাও বলবার পরে মূলত টর্নিকেট ফেইলিওরটা হচ্ছে আমরা টর্নিকেট দিই ব্লাডলেস ফিল্ডের জন্য। কোনো কারণে দেখা গেল যে ব্লাডলেস ফিল্ডে হলো না, আরো ব্লিডিং হচ্ছে। এই ব্লিডিং কয়েকটা কারণ হতে পারে। একটা হচ্ছে যে প্রেশারটা যদি এডুকুয়েট না হয়, আমরা যে প্রেশারটা দিলাম এটা যদি এডুকুয়েট না হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর্টারিয়াল ব্লিডিংটা অক্লুড হয়তো বা হয়েছে, কিন্তু মানে আর্টারিয়াল ব্লিডিংটা পুরোপুরি অক্লুড হয়নি, কিছুটা আছে, যার কারণে ব্লিডিংটা আর্টারিয়াল ব্লিডিং ঠিকই হবে, মানে আর্টারি তার ডিস্টালি ব্লাড সাপ্লাই দিবে। ভেনাস রিটার্ন এর এগেনস্টে হচ্ছে ভেনাস রিটার্ন হবে। ভেনাস রিটার্নের যেটা হচ্ছে ভেনাস গুলো তো অক্লুশন আগে হয়ে যায়, ভেনাস অক্লুশন আর্টেরিয়াল অক্লুশনের আগে হবে, কিন্তু ভেনাস অক্লুশন হবে তো প্রক্সিমালি, কিন্তু আমি কাজ করতেছি ডিস্টালি, সুতরাং ওইখানে ডিস্টালি দেখা যাবে যে তখন ভেনাস ব্লিডিং হচ্ছে। সিস্টেমিক ইফেক্ট কি হয়? সিস্টেমিক এফেক্ট হচ্ছে কার্ডিওভাস্কুলার ইফেক্ট হতে পারে, রেসপিরেটরি এফেক্ট। কার্ডিওভাস্কুলার মধ্যে হচ্ছে যে যখন আমরা লং টাইম ক্রনিক ফিটনেস করি সেখানে হচ্ছে মাইক্রো এম্বোলাই ক্রিয়েট হয়, এম্বোলাইজেশনের চান্স থাকে, ফ্যাট এম্বোলিজমও হতে পারে। রেসপিরেটরি সিম্পটম থাকে, সেরিব্রাল সার্কুলেশনে এম্বোলাই যদি সেরিব্রাল পুরো আর্টারি ব্লক করে তাহলে সেখানে হতে পারে। টেম্পারেচার চেঞ্জ হতে পারে, আর হচ্ছে মেটাবলিক এক্সেস ব্লাড ইন এন অপারেটিভ ফিল্ড। ইন্টারঅপারেটিভ পিরিয়ডে যদি আমরা এক্সেস ব্লাড পাই সেটা কি, যেটা আমি একটু আগে বলছি, আন্ডার প্রেসারাইজ যদি কাফ থাকে, ইনসাফিসিয়েন্ট আমরা এক্সামিনেশন করি, প্রপার কাফ সিলেকশন যদি হয়, কাফটা যদি ছোট হয়, তাহলে লুজলি অ্যাপ্লাইড যদি কাফ হয়, এবং ভেসেল যদি ক্যালসিফাইড থাকে, ক্যালসিফাইড ভেসেল যেটা হচ্ছে যে ক্যালসিফাইড ভেসেল যদি থাকে তাহলে অনেক বেশি প্রেসার অ্যাপ্লাই করতে হবে, and too slow inflation and deflation যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এক্সেস ব্লিডিং হতে পারে। তারপরে ভেসেল, কিছু ভেসেল আছে যেটা হচ্ছে বাইপাস করবে, টর্নিকেটকে বাইপাস করবে কোন দিক দিয়ে, যদি মেডুলারি ক্যাভিটি অফ দি হিউমারাস এবং ফিউমেন এগুলোকে বাইপাস করে ফেলে, বাইপাস করলে পরে দেখা যাবে যে ব্লিডিং শুরু হয়। এই ব্লিডিংটা টিপিক্যালি যে ভেসেলটা মেডুলারি ক্যাভিটিকে বাইপাস করে আসে সেইটা 30 মিনিটস পরে ইনফ্লামেশন, মানে আমরা যখন টর্নিকেট দিলাম তার 30 মিনিটস পরে ওটা শুরু হয়। আর টর্নিকেট ফেলিওর প্রথমেই যেটা হবে সেটা ইনসিশনের সাথে সাথেই দেখা যাচ্ছে যে ব্লিডিং শুরু হয়ে গেছে। আর মেডুলারি ক্যাভিটি ফেলিওরের জন্য যেটা হবে ওটা 30 মিনিট পরে দেখা যায় যে শুরু হয়েছে। এন্ড এই ক্ষেত্রে আমরা যদি টর্নিকেট প্রেসারকে রাইজও করি তাহলে কোনো লাভ হবে না। টর্নিকেট প্রেসার ডাজ নট হেল্প ইন ইনক্রিজ ইন টর্নিকেট প্রেসার। দেন দ্য টর্নিকেট পালসি, টর্নিকেট প্যারালাইসিস যেটা থাকে, সেটা কিসের জন্য হয়? যদি আমরা এক্সেসিভ প্রেসার দিই, একটা হচ্ছে টর্নিকেট প্রেসার, এক্সেসিভ প্রেসার যেটা তার রিকোয়ার্ড সিস্টোলিক ডোজের উপরে, সিস্টোলিক প্রেসারের উপরে ছিল তার চেয়েও বেশি দিলাম, হ্যাঁ, অথবা দেখা যায় যে লিনিয়েন্ট পেশেন্ট, বিশেষ করে এল্ডারলি পেশেন্ট আছে, এল্ডারলি পেশেন্টের যদি আমরা হাত দিয়ে বা ম্যানুয়ালি আমরা যেগুলো দিই বেশি প্রেসার দিই তাহলে দেখা যায় যে নিউরোপেক্সিয়া হয়, পেশেন্ট পরবর্তীতে বলতেছে হাত বা পা পারতেছে না, নামতেছে না। আরেকটা সেকেন্ড হচ্ছে insufficient pressure resulting in passive congestion of the heart with hemorrhagic infiltration of the heart. এটা হচ্ছে যে যদি ইনসাফিসিয়েন্ট প্রেসার থাকে এটা পেসিভ কনজেশন করবে, নার্ভকে পেসিভ কনজেশন করবে, কি হবে? হ্যামোরেজিক ইনফিল্ট্রেশন হবে, এবং হ্যামোরেজিক ইনফিল্ট্রেশন হওয়ার কারণে সেখানে নার্ভ ইনজুরি হবে। এবং আমরা যে টর্নিকেট টাইমটা যদি প্রলং, খুব বেশি প্রলং হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিউরোপেক্সিয়া হবে। এবং আমরা টর্নিকেট অ্যাপ্লাই করলাম উইদাউট কনসিডারেশন অফ লোকাল অ্যানাটমি। আমরা লোকাল অ্যানাটমি খেয়াল করলাম না, দেখা গেল যে উইল বা প্রপার পেডিং করা হলো না। প্রপার পেডিং ছাড়াই
প্রপার পেডিং ছাড়াই যদি আমরা দেখা যায় যে টনিকেট ইউজ করি, তাহলে সেই ক্ষেত্রে নিউরোপেক্সিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই যেটা হচ্ছে যে আমরা টনিকেট যখন দেই, টনিকেট উইথড্র করার পরেই কিছু সিনড্রোম তৈরি যেটা ক্রিয়েট হয়, যেটাকে আমরা বলি পোস্ট টনিকেট সিনড্রোম। পোস্ট টনিকেট সিনড্রোম কি কি? পোস্ট টনিকেট সিনড্রোম as first recognized by Banen. Banen সাহেব এটা প্রথমে রিকগনাইজ করছেন। Common reaction to prolonged ischemia and characterized by prolonged ischemia এর জন্য যে যে জিনিসগুলো হয় সেইগুলা হয়। এটা কি কি? Characterized by হচ্ছে এডিমা হবে, পারফিউশন এডিমা হয়, দেখা যাচ্ছে যে ডিসটাল পোর্শন চলে যাবে, এডিমাটা হবে। Pallor হয়, জয়েন্ট স্টিফনেস, মোটর উইকনেস এন্ড সাবজেক্টিভ নামনেস। পেশেন্ট বলবে যে তার ডিসটাল পোর্শন দেখা গেল যে অ্যানেস্থেসিয়ার পিরিয়ড স্পাইনাল দিলাম না, 4 ঘন্টা পরে পেশেন্ট বলতেছে যে আমি তো পা আমার মনে হচ্ছে যে অবশ হয়ে গেছে, এই পা আমি ইউজ করতে পারতেছি না, বাকি পা হাঁটতে পারতেছে। হাতের ক্ষেত্রে দেখা গেল যে সে ফিঙ্গার ফ্লেকশন এক্সটেনশন যেটা করতে পারতেছে না, রিজড হয়ে গেছে। এই ক্ষেত্রে হচ্ছে এগুলা হচ্ছে পোস্ট ট্রমাটিক সিনড্রোম হতে পারে। অথবা যেটা দেখা যাচ্ছে যে যখন আমরা টনিকেট প্রিফার করি তখন পেশেন্ট পেইনের কথা বলে অনেক বেশি। এরপরে দেখা যায় যে অনেক সময় বলে যে তার জায়গাটা মানে এক্সট্রিমিটিতে অনেক বেশি টেম্পারেচার বেশি মনে হচ্ছে, অথবা রয়েছে বলে বার্নিং সেন্সেশন হচ্ছে। This complication is thought to be related to duration of ischemia and not to the mechanical effect of tourniquet. এটা মেকানিক্যাল এফেক্টের যেটা না, পোস্ট ট্রমাটিক সিনড্রোম যেগুলো, যেটা হচ্ছে ডিউরেশনের কারণে হয়। আর এটা মানে নার্ভ পালসি থেকে ইয়ে যেটা পোস্ট ট্রমাটিক মানে টর্নিকেট পালসি থেকে পোস্ট টর্নিকেট সিনড্রোম যেটা, এটা একটু ডিফারেন্টটা কিসের জন্য বলছেন যে এটা এর মেকানিক্যাল এফেক্ট না, এটা মূলত হচ্ছে ডিউরেশন বেশি হওয়ার কারণে হচ্ছে। পোস্ট টর্নিকেট সিনড্রোম interferes with early motion and result of increased requirement for narcotics. Spontaneous resolution usually occurs within 1 week. এটা অনেক ক্ষেত্রে পেশেন্টকে নার্কোটিক অ্যানালজেসিস দিতে হয় এবং আমরা আশা করি যে এটা উইদিন 1 উইক এটা ঠিক হয়ে যাবে। তা আমরা যদি দেখা গেল যে কোনো পেশেন্টের আমার টর্নিকেট লাগবে একটু বেশি টাইম, 4 ঘন্টার মতো লাগবে, 4 ঘন্টার মতো যদি লাগে তাহলে তখন আমরা কি করবো? ডেডিকেটেড সার্জারি দিয়ে সেখানে আমাদের 4 ঘন্টার মতো যেমন হ্যান্ড সার্জারি, কোনো কারণে দেখা যাচ্ছে যে হ্যান্ড রিপ্লান্টেশন লাগতেছে, অথবা দেখা যাচ্ছে যে আমরা কোনো ফ্রি ক্লাব করতেছি এক্সট্রিমিটিতে, লোয়ার এক্সট্রিমিটি হোক বা আপার এক্সট্রিমিটি হোক, যেখানে আমাদের টর্নিকেট দেখা যায় যে অনেক সময় 4 ঘন্টা 5 ঘন্টাও লাগে। সেই ক্ষেত্রে আমরা কি করবো? সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 2 ঘন্টা পরেই আমরা টর্নিকেটকে ডিফ্ল্যাট করে দেবো। ডিফ্ল্যাট করে আমরা 15 মিনিট ওয়েট করবো। 15 মিনিট উইদাউট টর্নিকেট আমরা কোনো প্রসিডিউর করবো না, 15 মিনিট ওয়েট করবো। 15 মিনিট ওয়েট করার পর তারপরে আমরা আবার এটাকে ইনফ্ল্যাক্ট করবো, হ্যাঁ, আবার আমরা টর্নিকেট। এই গ্যাপটা দিলে পরে দেখা গেছে যে আমরা সেটা 4 ঘন্টা বা 5 ঘন্টা অপারেশন করতে পারবো। 2 ঘন্টা পরে আমরা যখন আবার ইনফ্ল্যাক্ট করবো তখন কিন্তু আমরা 1 ঘন্টা পর পরে কিন্তু আবার 15 মিনিট দিয়ে করতে পারবো। তখন আবার আরো 2 ঘন্টা নেওয়া যাবে, তখন আবার আরেকটা 1 ঘন্টা পরেই আবার 15 মিনিটের জন্য এটা ডিফ্ল্যাক্ট করতে হবে। আমরা টর্নিকেট কখন ইউজ করবো? এই ক্ষেত্রে টর্নিকেট ইউজ করাটা কন্ট্রাইন্ডিকেশন। একটা পেশেন্টের যদি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ থাকতো, আমরা যদি টর্নিকেট দিই তাহলে দেখা যায় যে ভাস্কুলার ভেসেলের উপর আরো প্রেশার পড়বে, এমনিই তার অপারেশন আছে, ভেসেলের উপরে দেখা গেল আরো প্রেশার পড়ছে, ভেসেলের উপর আরো যদি প্রেশার পড়ে তাহলে সেই ক্ষেত্রে ভেসেল আরো অক্লুড হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে আমরা টর্নিকেট ইউজ করবো না। এখন পুরো পেশেন্টের যদি হেভি ফিস্টুলা থাকে, আর্টারিওভেনাস ফিস্টুলা যদি থাকে, তাহলে ওই লিম্বে আমরা করবো না। যদি পেশেন্টের কোনো পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা টর্নিকেট ইউজ করবো না। ডিভিটি ইন দ্য লিম্ব যদি থাকে, সিভিয়ার ট্রমা ইন দ্য লিম্বে আমরা টর্নিকেট ইউজ করবো। এইখানে একটা ব্যাপার আছে, তোমাকে কখন আমি টর্নিকেট ইউজ করবো না সিভিয়ার ট্রমার ক্ষেত্রে, সেটা হচ্ছে সার্জিক্যাল টর্নিকেট আমরা ইউজ করবো না।
হ্যাঁ, সিভিয়ার ট্রমার ক্ষেত্রে যেমন পেশেন্ট নিয়ে আসলো তোমার প্রফিউজ ব্লিডিং, তুমি দেখতেছো এটা সিভিয়ার ট্রমা ঠিকই আছে, যে ওপেন টিবিয়া ফিবুলা ফ্র্যাকচার ব্লিডিং হচ্ছে, এখন তুমি সিভিয়ার ট্রমা মনে করে যদি তুমি টর্নিকেট ইউজ না করো তাহলে পেশেন্ট সার্ভাইভ করবে না। আমরা বলতেছি আমরা সার্জিক্যাল টর্নিকেট যেটা সেইটা ইউজ করবো। সিভিয়ার ট্রমার ক্ষেত্রে আমরা সার্জিক্যাল টর্নিকেট ইউজ করবো না। কেন ইউজ করবো না? কারণ আমরা যখন সার্জারি করব তখন আমাদের আইডেন্টিফাই করতে হবে তো যে এটা ভেসেল ভাস্কুলার ব্লিডিং অর আর্টারিয়াল ব্লিডিং, মানে ভেনাস ব্লিডিং অর আর্টারিয়াল। ইফ ইট ইজ আর্টারিয়াল ব্লিডিং তোমাকে রিপেয়ার করতে হবে। এক, আমি ধরো এখন সার্জিক্যাল টর্নিকেট ইউজ করলাম, ইউজ করার পরে দেখা গেল যে আসলে যে ব্লিডিং পয়েন্ট যেগুলো সেগুলো আমরা ঠিক মতো লাইগেট করতে পারলাম না। হ্যাঁ, তাইলে আবার যখন আমি টর্নিকেট ডিফ্লাক্ট করবো তখন দেখা যাবে আবার bleeding হচ্ছে। আর আর্টারিয়াল ব্লিডিং এর ক্ষেত্রে যদি আমরা সার্জিক্যাল টর্নিকেট ইউজ করি, হ্যাঁ, যে এখন এটা আর্টারিয়াল ব্লিডিং না ভেনাস ব্লিডিং সেটাও বোঝা যাবে যদি আমরা সার্জিক্যাল টর্নিকেট ইউজ করি। সেই ক্ষেত্রে বলছে যে সিভিয়ার ট্রমায় আমরা লিখলে সার্জিক্যাল, যেটা সার্জিক্যাল টর্নিকেট ইউজ করবে, বাট ইমার্জেন্সিতে যেটা টর্নিকেট ইউজ করবে সেটা ব্লিডিং কন্ট্রোলের জন্য সেটা ইউজ করবে। সিভিয়ার ইনফেকশন অফ দ্য নেল যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা টর্নিকেট ইউজ করবো না। এবং যদি স্কিনে দেখা যায় যে তার স্কিনে কোনো ধরনের স্কিন ডিজিজ আছে, স্কিন কন্ডিশন যদি পিওর থাকে, দেখা যাচ্ছে যে অনেকে দেখা যায় যে স্কিনে অনেক কিন্তু বিশেষ করে এল্ডারলি পেশেন্ট দেখা যায় যে 80, 70, 75 বা 80 বছরের যারা যারা তাদের দেখা যায় যে স্কিনটা থিন থাকে, সেই ক্ষেত্রে যদি বেশি প্রেশার দেওয়া হয় তাহলে স্কিনটা কোষেস হওয়ার চান্সটা বেশি থাকে। এবং সিকেল সেল হেমোগ্লোবিনোপ্যাথিতে আমরা অ্যাভয়েড করে দিব না। সো থ্যাংক ইউ অল। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। স্যার একটা কোশ্চেন ছিল। স্যার এক্সেসিভ প্রেসার দিলে বলছেন যে প্যারালাইসিস হতে পারে, তাহলে হাইপারটেনসিভ পেশেন্টে কেন প্রেসার ইনক্রিজ করব? প্রেশার ইনক্রিজ করবা কেন ইউজ করবা? আমি একটা জিনিস বলছি দেখো, পেশেন্টের সিস্টোলিক প্রেশার থেকে তোমাকে যদি ইফ ইট ইউজ করলাম তাহলে 50 টু তার কারণে আমি ইয়ে করতে পারিনি। আচ্ছা, এইটা যেটা বলা হচ্ছে যে যদি এখন হাইপারটেনশন থাকে একজন পেশেন্ট, হ্যাঁ, তো তার যদি আমি প্রেশার রাইজ না করি তাহলে সেটা হচ্ছে তার আর্টারিয়াল ব্লিডিং, আর্টারিয়াল অক্লুশন তো হবে না, আর্টারিয়াল অক্লুশনের জন্য আমার তখন করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে স্পেশাল একটা ইয়ের জন্য যে হাইপারটেনশন যদি থাকে, এটা ইউজুয়ালি সব সময় না। বুঝতে পারছো নাকি কোশ্চেন যে করছিলা? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার।